এখনো কেউ কেউ ইসলামী ছাত্র শিবিরকেই সবচেয়ে বড় থ্রেট মনে করে। যখন আমরা বলছি যে 5 আগস্টের পরে আপনারা এরকম জুলুম নির্যাতন চালিয়েন না, মানুষকে পাথর মেরে হত্যা করিয়েন না, এগুলা নিয়ে কর্মসূচি পালন করি, তখন আমাদেরকে বলে তোমরা রাজাকার, তোমরা আলবদর, তোমরা আশাম, তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা গণহত্যাকারী। অথচ 20 বছর তাদের সাথে ছিলাম, তখন তাদের এগুলো হুঁশ ছিল না, আমরা গণহত্যাকারী, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা রাজাকার। তখন আমরা তুলসী পাতা ছিলাম, দুধে ধোয়া তুলসী পাতা ছিলাম। বলছে আমাদের ভিতরে কোনো রাজাকার নাই, যে মন্ত্রিত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা আসলে এরকম রাজাকারের তালিকার মধ্যে নাই। একই মুখে আবার বলতেছে এরা নাকি গণহত্যাকারী, রাজাকার। রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য এরকম চরিত্র যুগে যুগে, এমন ফ্যাসিবাদী চরিত্র আমরা এক একটা রাজনীতিবিদদের মধ্যে এরকম দেখতে পাই। এটা লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। আমরা বলেছি অন্যায়ের বিরুদ্ধে কথা, বলে আমাদের নেতাকর্মীকে আমরা হত্যা করছি। তোমরা এক কথা বলার কি? নিজেদের নেতাকর্মীদেরকে নিজেরা হত্যা করছে। আপনারা দেখছেন যে 10 মাসে, এই যে মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট দিয়েছে, গত 10 মাসে 756টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছে 117 জন, আহত হয়েছে প্রায় 6000-এর অধিক। আর এই সহিংসতার ঘটনাগুলো আজকে রিপোর্টগুলো দেখবেন, প্রথম আলো, এরপরে আমার দেশ পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা থেকে শুরু করে সব মেইন স্ট্রিম পত্রিকা রিপোর্ট করেছে যে হত্যাকাণ্ডের ঘটনা বিগত 10 মাসে ঘটেছে, 117 জন হত্যাকাণ্ডের ঘটনা, তার প্রায় 60 থেকে 70% হচ্ছে আন্তঃকোন্দলের সংগঠিত ঘটনা। রাজনৈতিকভাবে আন্তঃকোন্দল হয়ে নিজেরা নিজেদের দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। পার্টিকুলার একটা রাজনৈতিক দল 209 জনকে ইতিমধ্যেই আন্তঃকোন্দলে হত্যা ঘটনাগুলো সংগঠিত করেছে। এগুলোর বিরুদ্ধে আমরা তো কথা বলেছি যে না, এই হত্যাকাণ্ডগুলো তো হত্যাকাণ্ড, এগুলোও তো মানবাধিকার লঙ্ঘন, এগুলোও তো কোনো মায়ের সন্তান, এগুলোই তো কোনো বাবার মানে পরিবারের কোনো সন্তানের বাবা। সুতরাং সকল প্রকার হত্যাযজ্ঞ এই বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। এগুলো কেন আমরা বলি? কেন মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নেওয়া হচ্ছে? স্বাধীন বাংলাদেশে সে ব্যবসা করতে পারবে না, সে বিল্ডিং তৈরি করতে পারবে না, তার বৈধ আয় করতে পারবে না, এগুলো করলেই তাকে চাঁদা দিতে হবে। এর বিরুদ্ধে কেন আমরা কথা বলছি? এজন্য আমাদেরকে এখন রাজাকার আবার শুনতে হবে। তা আমাদের এগুলো নিয়ে খুব বেশি কষ্ট নাই, কারণ ওই যে বলে না, জন্ম থেকেই জ্বলছি। আমাদের এগুলো শোনার জন্যই আমরা শুনতে শুনতে ধাতস্থ হয়ে গেছি। আওয়ামী ফ্যাসিবাদ আমাদেরকে যে টোনে কথা বলেছে, এখনও আর একটা জায়গা থেকে একই টোনে আমরা কথা শুনতে পাই। আমরা তাদের কাছে অনুরোধ জানাবো, এগুলো বন্ধ করা উচিত। আমাদের এগুলো বন্ধ করা উচিত। একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কিছুদিন আগেই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছিল। এইটা কেন জীবন দিয়েছিল? কেন মানুষের মধ্যে এই ক্ষোভটা জন্মেছিল? সেখানে শুধু ছাত্ররা তো নেতৃত্ব দেয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রও তো শহীদ হয় নাই এই জুলাই আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শহীদ দেখাতে পারবেন? আন্দোলনের নেতৃত্ব তো তারা দিয়েছিল, আন্দোলনের মেকানিজম তারা তৈরি করেছিল। হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থীরা বলেছিল কালকে এই কর্মসূচি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। কোনো ছাত্রকে হলে থাকতে দেওয়া হয় নাই, তাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছিল। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এবং বাংলাদেশে খুঁজে সব বিশ্ববিদ্যালয়ের এই জুলাই আন্দোলনে কয়জন শহীদ হয়েছে খুঁজে হয়তো 5-7 জনের বেশি আপনারা পাবেন না। যা দেখবেন 250 ছাত্র শহীদ হয়েছে, সে 250 ছাত্র শহীদের মধ্যে স্কুল ছাত্র রয়েছে একটা বড় অংশ, একটা বড় অংশ রয়েছে পলিটেকনিকের ছাত্র, একটা বড় অংশ রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। পাবলিক ইউনিভার্সিটি এটা সূত্রপাত হলেও এর বিক্ষুব্ধতা, এর বিস্তৃতিটা, এই দাবানলটা ছড়িয়ে পড়েছিল সর্বব্যাপী। এবং সেই জায়গায় অংশগ্রহণ করেছিল খেটে খাওয়া মানুষ, দিন মজুর, কুলি মজুর, অথবা রিক্সাওয়ালা, ছোট ব্যবসায়ী, ইভেন সরকারি চাকরিজীবী, যাদের মনস্তত্ত্বে একটা পরিবর্তন ঘটেছে। এই মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল, যার ফলশ্রুতিতে নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে। এইগুলো কেন মানুষ রাস্তায় নেমে এসেছিল? এটা ছিল চাকরির একটা আন্দোলন, কোটার বিরুদ্ধে একটা আন্দোলন, সেখান থেকে একটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল। কারণ সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত মানুষেরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে রাস্তায় ছিল। যখন সরকার তাদের উপরে দমন নিপীড়ন চালানো হয়েছে, তারা কর্মসূচি দিয়ে ঘরের ভিতরে লুকিয়ে পড়েছিল। হরতাল দিয়ে তাদেরকে রাস্তায় খুঁজে পাওয়া যেত না। চোরাগুপ্তা কিছু কার্যক্রম করা ছাড়া আর বড় রাজনৈতিক দলের সেরকম কার্যক্রম এই সরকার আসলেই করতে দেয় নাই। চরম জুলুম নির্যাতন চালানো হয়েছে। কিন্তু রাজনৈতিকবিদরা তখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। নির্বাচনের পর নির্বাচন হয়ে যাচ্ছে, কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না। তখন এমন একটা গণবিস্ফোরণ সময়ের দাবি ছিল, যে গণবিস্ফোরণ হয়েছে চাঁদাবাজের বিরুদ্ধে, গণবিস্ফোরণ হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে, গণবিস্ফোরণ হয়েছে অধিকার হারা নিরন্ন বস্ত্রহীন মানুষের সেই অধিকার ফিরে পাওয়ার তাগিদেই তারা কিন্তু রাস্তায় নেমে সেদিন রাস্তায় জীবন দিয়েছিল। কিন্তু সেই সময়ের ব্যবধানে, 1-1.5 বছরের ব্যবধানে আমরা মনে হয় এগুলো আবার ভুলতে বসেছি। আমরা আমাদের পুরাতন চরিত্রের দিকে আবার ফিরে যাচ্ছি। আমাদের চরিত্র পাল্টাতে হবে।
আমাদের এই মানবাধিকার দিবসে আমরা এতটুকুই ঘোষণা করতে চাই যে জুলুম নির্যাতন আমাদের উপরে হয়েছে। ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগ নিজেরাও বলতো যে আমরা যদি পাল্টে যাই একদিনেই কয়েক লক্ষ মানুষ মারা যাবে, এটা তারাও বিশ্বাস করতো, কারণ তারা এত জুলুম নির্যাতন করছে যে মানুষ তাদেরকে আসলে বাঁচায় রাখবে। কিন্তু এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটে নাই। আমরা চরম সহিষ্ণুতার পরিচয় দিয়েছি। আমাদের উপরে যে পুলিশ নির্যাতন করছে, সেদিন পুলিশের সাথে দেখা হয়েছে, সালাম দিয়ে আমি বলছি মনে আছে রিমান্ডে, তখন বলছে ভাই আমার কিছু করার নাই, হ্যান ত্যান অনেক কিছু বলছে। তখন আমি বলছি যে না সমস্যা নাই, আমরা কাউকে কিছু বলবো না, তবে যে টাকাটা নিয়েছিলেন এটা কি মনে আছে? বলছে মনে আছে ভাই, টাকাটা দিয়ে দিচ্ছে। আমি ওইটাও দেয়া লাগবে না, তবে তওবা তিল্লা করে নিয়েন আল্লাহর কাছে। হারাম খাচ্ছেন, এই হারাম খাওয়াটা বন্ধ করেন। এই জিনিসটা তারা এগুলো করছে, আমরা প্রতিহিংসা দেখাই নাই। আমরা মনে করছি যারা হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে, ভিকটিম, তার নিজ জায়গা থেকে যদি মামলা করে আমরা তাতে অ্যাসোসিয়েশন করছি, সহযোগিতা করছি। আমরা মনে করি যে এখন যদি আবার সেই মামলা বাণিজ্য দিয়ে মানুষের ভেতরে আবার সেই ভীতিকর অবস্থা তৈরি করা হয়, যারা অন্যায় করেনি তাদের উপরে অন্যায় চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কাঙ্ক্ষিত হবে না। আমরা দেখেছি সে মামলা বাণিজ্য চলছে, কিন্তু লিগাল যারা দোষী, যারা গণহত্যায় নেতৃত্ব দিয়েছিল, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যাদের উপরে দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের, তারা সেই ফাংশনটা করতে পারে না। যার ফলশ্রুতিতে সচিবালয়ে আবার কু হওয়ার ঘটনা ঘটছে, সেখানে আনসাররা বিদ্রোহ করে বসছে, নানা ধরনের আন্দোলন দানা বেঁধে উঠছে। পতিত ফ্যাসিবাদ কিছুদিন আগে পতিত হওয়ার পরে আবার সে অগ্নিসন্ত্রাস করছে, গোপনে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে, মানুষকে আবার অস্থিতিশীল করে রাখছে। সুতরাং সরকারের কোনোভাবেই এই দায় সে এড়াতে পারে না। জুলাই আন্দোলনের পরে 3 জন ছাত্র উপদেষ্টা ছাত্রদের কোটায়, এখানে ছাত্র উপদেষ্টা হিসেবে সেখানে ছাত্রদের ভয়েস হয়ে মন্ত্রী পরিষদে গিয়েছিল, উপদেষ্টা পরিষদে গিয়েছিল। তাদের দায়িত্বটা ছিল, বেসিক দায়িত্ব ছিল, যারা জুলাইয়ে গণহত্যা সংগঠিত করেছে তাদের বিচারটা নিশ্চিত করা, আহত পঙ্গুত্ব বরণকারী তাদের সেবা বা চিকিৎসার ব্যবস্থাগুলো করা। এই কাজগুলো তারা না করে রেফারেন্ডাম করা ছিল তাদের মৌলিক দায়িত্ব, সংস্কার করা ছিল তাদের মৌলিক দায়িত্ব। তারা সেখানে গিয়ে রুটিন একটা ওয়ার্ক করার মধ্য দিয়ে এবং নিজেদের রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করার জন্য রাজনীতি করার মানসিকতা, উচ্চাভিলাষিতা, তাদের দায়িত্ব থেকে তাদেরকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে রেখেছে। তারা ভুলে গেছে যে কোন রক্তের উপরে দাঁড়িয়ে, কোন যোগ্যতায় তারা ওইখানে গিয়েছে। তারা সেখানে গিয়েছে কোন যোগ্যতায়, নির্বাচন করছে না কি করছে? তাদের মতো এরকম জুলুম নির্যাতনের শিকার তো আরো অনেকেই হয়েছে, হাত হারিয়েছে, তার চাইতে কঠিন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে তারও অনেকেই নেতৃত্ব দিয়েছে, তারা তো আর উপদেষ্টা হইতে পারে নাই। সুতরাং তারা উপদেষ্টা হয়ে আলিশান জীবনযাপনের জন্য যায় নাই, তাদের একটা ডিউটি ছিল নির্ধারিত একটা সময়ে। আমি মনে করি উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা বিশেষ করে সেই দায়িত্ব পালনে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা। এবং জনগণ তারা যখন এই দায়িত্বে আর থাকবে না, তখন পাই টু পাই তাদের এই হিসাবগুলো তাদের কাছ থেকে নিবে। বিদায় নেওয়ার পরে জনগণ তাদের কম্প্যারিজন বুঝতে পারবে, কি অবস্থা ছিল আগে, কিভাবে থাকতো আর এখন কিভাবে থাকে, কোন অবস্থার পরিবর্তন হয়েছে, এগুলোর কম্প্যারিজন জনগণ তখন তাদের কাছ থেকে আদায় করে নেবে। আমরা আশা করি বাংলাদেশটা পরিবর্তন হবে, দুর্নীতি মুক্ত হবে। নিরন্ন বস্ত্রহীন মানুষের হাহাকারে এখনো আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, লক্ষ কোটি মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এখনো পর্যন্ত ব্যবসার ফ্রি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা সম্ভব হয় নাই। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো এখনো পর্যন্ত সংরক্ষিত করা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলার বাহিনীর এখনো পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন লক্ষণীয় নয়। যে কোনো একটা রাজনীতিক দলের তাবেদারি করার এখনো মানসিকতাগুলো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো পরিবর্তন হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, সমাজে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হোক, সে আশা আমরা রাখি। আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।